ओम नमः श्री जतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तपोहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণ কমলে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই নিবেদিতার চরণ কমলে। ধারাবাহিকভাবে স্বামীজির জীবন পাঠ্যের যে ব্রতী আমাকে করা হয়েছে, তাতে আগের দিন অবধি আমরা স্বামীজির শৈশবে আছি, মূলত জন্ম এবং তার পরবর্তী পর্যায়ে কিছু আলোচনা হয়েছে। আমরা আগের দিন যেমন দেখছিলাম যে অনেক স্বামীজির জীবনের ঘটনাগুলি এত বেশি ঐতিহাসিক এবং এত বেশি গভীর তাৎপর্যপূর্ণ, ব্যঞ্জনাপূর্ণ, যা আমাদেরকে ভাবায়। প্রত্যেকটি ঘটনার মধ্যে, সেই ছোটবেলা থেকে তার প্রত্যেকটি জীবনের ঘটনা থেকে আমরা কিছু না কিছু শিখি। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম যে চাপা গাছের ঘটনা, কি না ব্রহ্মদৈত্য। স্বামীজি প্রত্যেক দিন স্বামীজির বন্ধুরা মিলে দোল খেতেন এবং সেখানে রামরতন বাবুর বাগান বাড়ি, সেই সংলগ্ন চাপা গাছ। সেই চাপা গাছে রোজ দোল খাওয়াতে যেটা হলো যে কিনা বাড়ির রামরতন বাবুর বাড়ির লোকেরা দুপুরবেলা দীপ্পাহরিক যে বিশ্রাম সেটি নিতে পারতেন না, সেটিতে ব্যাঘাত হতো। তারা স্কুল থেকে এসে যথারীতিভাবে ওই নেমে পড়তো খেলতে এবং এই চাপা গাছের দোল খেত। দোল খাওয়ার ভঙ্গিও ছিল আজব, পাটাকে উপরে ঢুকিয়ে মাথাটাকে নিচের দিক করে তারা দোল খেত। এই দীর্ঘদিন ধরে এরকম অত্যাচারে, শিশুদের অত্যাচার, কিন্তু সেই অত্যাচারকে ওইভাবে অত্যাচার না বললেও সেটাকে সেটা যে তাদের যে দীপ্রাহরিক যে বিশ্রাম এবং দৈনন্দিন যে বিশ্রামের সময়, তাতে ব্যাঘাত ঘটত। তার জন্য রামরতন বাবু অনেক কিছু করেও যখন কিছু করে উঠতে পারলেন না, তিনি একটা বুদ্ধি আটকালেন যে বাচ্চা মানুষ এরা ভূতে ভয় পাবে। ভূতে যদিও বা না ভয় পায়, তার এক্সট্রিম লেভেল ব্রহ্মদৈত্য, সেই ব্রহ্মদৈত্যের যদি ভয় দেখাই তাহলে তারা নিশ্চয়ই ব্রহ্মদৈত্যের ভয়ে ভীত হবে এবং এখানে আসা বন্ধ হবে, আমরা রেহাই পাবো। তো তাদেরকে গিয়ে ভয় দেখালো যে তোরাই চাপা গাছে দোল খাও, কিন্তু এই চাপা গাছে ব্রহ্মদৈত্য থাকে, এই ব্রহ্মদৈত্য তোমাদের ঘাড় মটকে দেবে। এবং তোমাদের এই ভয় দেখানোতেই যথেষ্ট। শিশুদের যেমন হয়, শিশুরা ভয় পেল এবং ভীত হয়ে চলে এলো। স্বাভাবিকভাবেই, অনিবার্যভাবে যেটা হয় যে পরের দিন আর ওই যেখানে কিনা ব্রহ্মদৈত্যের ভয় আছে, শঙ্কা আছে, সেখানে আর যাওয়া হবে না, এটাই স্বাভাবিক। তো আর 5 জনের মতন সবাই ঠিক করে ফেললো তারা যাবেন না। কিন্তু তাদের যিনি দলপতি, সেই নরেন্দ্রনাথ কোথায়? তাদের খেলার সময় অতিক্রান্ত, নরেন্দ্রনাথ নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি, কোথাও পাওয়া গেল না। শেষমেশ তাদের একবার মনে হলো যে ওইখানে কি একবার যদি দেখি, ওই চাপা গাছের ওখানে নরেন যেতে পারে, যদি একবার কোথাও পাওয়া যাচ্ছে না ওখানে থাকতে পারে। তো ওখানে গিয়ে দেখলো নরেন একইভাবে অ্যাজ ইট ইজ সে দোল খাচ্ছে। সঙ্গে সঙ্গে তার ভীত সন্ত্রস্ত বন্ধুরা গিয়ে বলছে যে নরেন, কালকে শুনলি না এই গাছে ব্রহ্মদৈত্য থাকে? সবাই ব্রহ্মদৈত্যের ভয়ে ভীত, আর নরেন্দ্রনাথ তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে বলছে যে যা নিজের চোখে দেখবি না তা কখনো বিশ্বাস করবি না। আমরা এতদিন ধরে এখানে এই গাছে দোল খাচ্ছি, যদি ব্রহ্মদৈত্য সত্যিই থাকতো তাহলে তো এতদিন আমাদের ঘাড় মটকে দিত। এতদিনে যখন ঘাড় মটকায়নি, তাহলে এই ভূতের বা ব্রহ্মদৈত্যের ভবিষ্যৎ নিয়ে আমাদের একটু ওনার অ্যাটলিস্ট একটু সন্দেহ আছে। এবং সেই সন্দেহ না, সে নিশ্চিত যে এখানে ব্রহ্মদৈত্য নেই। নিশ্চিত বলেই না আবার পুনরায় ওই ব্রহ্মদৈত্যের গল্প শোনা সেই গাছে উঠেছে। তো আমি বলেছিলাম আগের দিন যে রামরতন বসুই হলেন বিরজানন্দজি, স্বামীজির শিষ্য, রামকৃষ্ণ সংঘের 6ষ্ঠ সংঘাধ্যক্ষ, সেই বিরজানন্দজি মহারাজের দাদু, এবং ইনারই পৌত্র হলেন স্বামী বিরজানন্দজি, কালীকৃষ্ণ। এই পরিবারটি যথেষ্ট নামী পরিবার, এই বসু পরিবার। এই পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে মাধবানন্দজি। তার আগে বলরাম বসু এই পরিবারেরই অংশ, এই পরিবারেরই একজন পূর্বসূরি। এবং তারপরে উত্তর পুরুষ যারা ছিলেন তাদের মধ্যে মাধবানন্দজি, দয়ানন্দজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই পরিবারেরই জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, ছোটবেলা থেকে নরেন্দ্রনাথ রামায়ণ মহাভারত শুনে বড় হচ্ছে। মায়ের কোলেতে ওই রামায়ণ মহাভারত মায়ের কোলে বসে
গভীর কল্পনায় নিমজ্জিত হয়ে নরেন্দ্রনাথ রামায়ণ মহাভারত শোনে এবং তার ওই শিশুসুলভ যে গলায়, শিশুসুলভ কণ্ঠস্বরে অন্যান্য প্রবীণরা এই রামায়ণ মহাভারত তার থেকে অধ্যয়ন করতে বা তার থেকে শুনতে খুব ভালোবাসে। সেরকমই একটা ঘটনা ঘটলো। কালীপ্রসাদ দত্ত, তার বাবার কাকা, দুর্গাপ্রসাদের ভাই, সেই দুর্গাপ্রসাদের ভাই এর যখন মৃত্যু শয্যায় সে শায়িত, মৃত্যু হবে এমন সময় তার তার ইচ্ছা, শেষ ইচ্ছাই বলা যায়, যে মৃত্যু পথযাত্রী সেই বৃদ্ধা আবদার করলেন যে ওর কাছ থেকে রামায়ণ মহাভারত শুনবো। এবং তার রামায়ণ মহাভারত সে বলতো। ওই কল্পনা করতে পারি আমরা যে ওরকম একটা বৃহৎ পুস্তিকা হাতে নিয়ে ছোট্ট নরেন্দ্রনাথ বসে বসে পাঠ করছে, অরুণ লইয়া স্কন্দে বিনীতানন্দন, এরম ভাবে সে করছে। আর তার এই সুললিত কণ্ঠে এই রামায়ণ মহাভারতের পাঠ শুনে ওই বৃদ্ধ মৃত্যুর আগে সেই বৃদ্ধ একবারে প্রীত হচ্ছেন। তার যেন একবারে শেষ ইচ্ছা পূর্ণ মাত্রায় রামচন্দ্র আর ভগবান কৃষ্ণের আশীর্বাদ প্লুত হয়ে তার এই জীবনের শেষ মুহূর্তে যেন অপরূপ হয়ে আধ্যাত্মিক পরশ তিনি পাচ্ছেন এবং সেই পরশেই আশীর্বাদ করছেন। বলছেন নরেন্দ্রনাথকে, ভাই কালে তুই নিশ্চয়ই মস্ত বড় লোক হবি। নরেন্দ্রনাথকে আশীর্বাদ করে কালীপ্রসাদ দত্ত বলছেন। এই ঘটনার একটু পাঠ করব। এই সময়ের এই ঘটনার কিছু আগেই নরেন্দ্রনাথ স্কুলে ভর্তি হয়েছেন। পাঠশালায় যাইবার জন্য কুলপুরোহিত এলেন এবং কুলপুরোহিতের ওই আমরা যেটাকে বলি হাতে খড়ি, ওই রামখড়ি নিয়ে আঁক কাটিয়া নরেন্দ্রনাথকে শিখাইলেন। এটি ক, গম্ভীরানন্দজি লিখছেন যুগনায়ক বিবেকানন্দে, যে এটি ক এটি খ। নরেন্দ্রও বলিলেন এটি ক এটি খ, যেমন ভাবে আমাদের হাতে খড়ি হয়ে থাকে সাধারণত। তারপর কোরা ধুতি পরিয়া খাগের কলম লইয়া পাঠশালায় গেলেন। নরেন্দ্রনাথ সেই সময়কার প্রাথমিক শিক্ষা, আমরা এখন নার্সারি, মন্তেশ্বরী ইত্যাদি বলি, কিন্তু পাঠশালা আদি যে বুনিদি যে শিক্ষা ব্যবস্থার ভারতীয় সংস্করণ, সেই ইয়েতে তিনি গেলেন। এবং কিন্তু বিদ্যালয় এক অপূর্ব স্থান। সেখানে অচেনা অজানা সামাজিক বিভিন্ন স্তরের কত ছেলেই না সমবেত হয়। নরেন্দ্রনাথ বনিদি পরিবারে জন্মগ্রহণ করেছেন, একবারে অন্যরকম একটা ধারায় শিক্ষা তার মধ্যে, সেই শিক্ষায় সে বড় হয়েছে। বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরী দেবীর অসাধারণ শিক্ষা পদ্ধতি আলোচনা করেছি দীর্ঘদিন। তো সেই শিক্ষায় বড় হয়ে ওঠা নরেন্দ্রনাথের এই পরিবেশে গিয়ে সে পেল বিভিন্ন সমাজের স্তরের। এবার সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে মেলামেশা করলে কি হয়, যেমন অনেক বড় কিছুও শেখা যায়, অনেক বেশি কিছু শেখা যায়, তেমন অনেক খারাপ কিছুও শেখা যায়। তো সেইটি হলো। তো ইয়ার ফলে তার গম্ভীর মহারাজ লিখছেন, তাহাদের কথাবার্তা চলন বলনে সব নতুন ধরন। ইহার ফলে নরেন্দ্রনাথ 2-4 দিনের মধ্যেই অভিধান বহির্ভূত এমন কিছু শব্দ শিখিয়া ফেলিলেন যে জনক জননী তাহাকে ঐরূপ বিদ্যালয় রাখা সমীচীন মনে করলেন না। অর্থাৎ যেই ভাষা শিশু মুখে বা যে কোনো মানুষের মুখে শোভা পায় না, সেরকম কিছু ভাষা সে শিখলো ওই বিভিন্ন স্তরের মানুষ, ছাত্রদের সঙ্গে, তার সহপাঠীদের সঙ্গে মেলামেশার ফলে। এবং তার ফলে যেটা হলো, মা বাবা ভাবলেন যে না, এই রকম একটা পাঠশালায় এই নরেনকে রাখাটা সমীচীন হবে না, ও আরো খারাপ কিছু শিখতে পারে। কিন্তু ওদের পারিবারিক যে ধারা, সেটি তো সেরকম নয়। বিশেষত বিশ্বনাথ দত্ত, তিনি বিভিন্ন ধর্মের বিভিন্ন কালচার তার মধ্যে আছে, এবং উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের আচার আচরণ, তাদের যে প্রতিটি পদক্ষেপের মধ্যে যে আভিজাত্য, সেটি বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরী দেবীর দুজনেরই আছে। তার বড় পুত্র, কাঙ্ক্ষিত পুত্র, তাকেও সেইভাবেই তারা মানুষ করতে চায়। তো সেই কারণেই অবিলম্বে যেটা হলো, যে ওই পাঠশালায় রাখা সমীচীন মনে করলেন না। বাড়িতে নিজেদের পূজা দালানে একটি ছোটখাটো পাঠশালা খুলিয়া সেখানে গুরু মহাশয়ের হস্তে পুত্রকে সমর্পণ করলেন। তাদের যে ঠাকুর দালান, সেই ঠাকুর দালানই নরেন্দ্রনাথের জন্য বিশ্বনাথ দত্ত
একেবারে একটা পাঠশালা খুলে ফেললেন। তখনকার দিনে এরকম একটা ব্যাপার ছিল। রবীন্দ্রনাথের কথা আপনারা জানেন যে রবীন্দ্রনাথ পুঁথিগত শিক্ষার প্রতি তার একটা অনীহা ছিল। তিনি শিখতে স্কুলে গিয়ে শিক্ষার মধ্যে থাকতে চাননি। সেটা তার ব্যক্তিগত ছিল যদিও, কিন্তু তার মা বাবাও মনে করেছিলেন, মানে তার পিতা বিশেষত দেবেন্দ্রনাথ, তিনিও সেখান থেকে সরিয়ে এনে তার বাড়িতেই পঠন পাঠনের ব্যবস্থা করেছিলেন। এইগুলো আভিজাত্যপূর্ণ যে সমস্ত পরিবারগুলো ছিল তাদের মধ্যে এই ধারার একটা চল ছিল। সেই চলেই নরেন্দ্রনাথও বড় হতে থাকলো এবং পুত্রকে ওই গুরু মহাশয়ের হস্তে সমর্পণ করলেন। বাইরের পাঠশালায় গিয়ে নতুন সঙ্গী পাইয়া নরেন্দ্রের যে আনন্দ হইয়াছিল তাহার অভাবও এখানে খানিকটা পূর্ণ হলো। সে বিভিন্ন রকমের, এমনি ছোটবেলা থেকেই সে মিশতে ভালোবাসে। আমরা এই কদিনে যে আলোচনা করেছি তার জীবন, আমরা দেখেইছি যে যে কোনো কেউ যদি তার দিকে হাত বাড়িয়ে দিত ছোটবেলা থেকেই, তিনি তার কোলে চলে যেতেন। চুজি ছিলেন না ছোটবেলা থেকে। আর বড় হয়ে তো বিভিন্ন জাতের মানুষের সঙ্গে মিশেছেন, বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে মিশে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আর নিজে অকাতরে ভালোবাসা দিয়ে গেছেন। এবং মানুষ সম্পর্কে স্বামীজির জীবন দেখলে বুঝা যায় স্বামীজি খুব সুন্দরভাবে মানুষকে জাজ করতে পারতেন। এটা তার একটা ভগবত প্রদত্ত ক্ষমতা ছিল। এবং তিনি তো নিজেই ভগবান, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে এই ব্যাপারটা একটা ছিল যে মানুষকে তিনি খুব সুন্দরভাবে বুঝে নিতে পারতেন, স্টাডি করতে পারতেন। এই মানুষটার ভেতরে কিরাম আছে, এই মানুষটা কতটুকুনি পারবে, এই মানুষটা কোথায় গিয়ে আটকাবে, বা এই মানুষটার মধ্যে কি কি গাফিলতি আছে, কি কি খামতি আছে। স্বামীজি সেইভাবে সেই মানুষের সঙ্গে মিশতেন। এবং স্বামীজির কথা, কারোর মধ্যে যদি কোনো খামতি থাকতো, খামতি আছে মানে তার থেকে সরে যাওয়া নয়। আমরা যেটা করি, আমরা সাধারণ মানুষ যেটা করি, যে ওর মধ্যে এই খারাপ গুণগুলো আছে, খারাপ 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 খারাপ, সেই খারাপ নিয়েই ভাবতে ভাবতে সেই মানুষটির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলি। স্বামীজি বলছেন না, এইটা একদম না। যে যেখানে আছে সেই স্তর থেকে তাকে আরেকটু তুলে দেওয়ার চেষ্টা করা। স্বামীজিকে যারা দেখেছেন, স্বামীজির স্মৃতিকথায় আছে, স্বামীজির কে নিয়ে যারা লিখছেন তারা বলছেন যে স্বামীজি যদি কারোর একটুখানি গুণ দেখতেন, সেই গুণকে এত বাড়িয়ে বলতেন বা সেই গুণের এত সমাদর করতেন, যেটাই কিনা সেই মানুষটি যেই স্তরে ছিল তার থেকে আরো অনুপ্রাণিত হয়ে আরেকটু উপরের স্তরে চলে গেল। স্বামীজি তো বেদান্তের আরো অন্য একটা শাখায় চলে গেছেন। স্বামীজি বলছেন যে পাপ বলে কিছু হয় না, একবার ঈশ্বরের অমৃতের পুত্র, অমৃতের সন্তান। ভারতীয় উপমা, আমাদের যে ভারতীয় সংস্কৃতি, জেসাস কিছুটা বলে গেল ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি কেন, জেসাস এতটা ডিপলি বলেননি, স্বামীজি যতটা বলে গেছেন যে আমরা সবাই অমৃতের পুত্র, আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমাদের মধ্যে দ্বিধাহীন ভাবে কোনো কিছু আমাদের মধ্যে ভুল নেই। অর্থাৎ আমাদের, মানে স্বামীজি বলছেন না যে দেয়াল কখনো পাপ করে না, গরু কখনো মিথ্যে কথা বলে না। অর্থাৎ আমরাও যা পাপ ভাবি সেটা আপাত দৃষ্টিতে পাপ নয়। পাপের থেকে, আমাদের এই পাপের সংজ্ঞা থেকে বেরিয়ে যাওয়া। আবার স্বামীজি বলছেন যে ওই বাইবেলটা পাপেই ভরে গেছে। অর্থাৎ ওই পাপের কথা বেশি ভাবলে আপনি পাপের দিকেই আরো এগিয়ে যাবেন। শারদানন্দজি বলছেন যে মানুষ যেমন শৌচ করে, শৌচের কথা যেমন মনে রাখে না, তেমন তার যে খারাপ কাজগুলো, তার যেটাকে তার মনে হচ্ছে এটি পাপ করে ফেলেছি, সেটাকে ডিলিট করে যতটা পারা যায় এগিয়ে যাওয়া। তাতে হয় কি, জীবনটা অন্যরকম হয়ে যায়। নরেন্দ্রনাথও তাই, খারাপ হয়তো তার থেকে একটু অন্যরকম ছাত্রদের সঙ্গে সে মিশেছে, কিন্তু তাদেরকে সে মিস করছে, তাদের সঙ্গে মিশে সে আপ্লুত, মানুষের সঙ্গে মিশতে তিনি ভালোবাসেন। শেষ জীবনটায় তো স্বামীজি আমরা দেখবই যে 39 বছরের শেষ জীবন আর বলা যায় না, কিন্তু ওই 39 বছরের শেষের দিকটায় স্বামীজি একদম মিডিওকার, মানে নিচু স্তরের যে মানুষ, সাঁওতাল বা একদম মানে সমাজের নিম্ন স্তরের মানুষ, তাদের সঙ্গে মিশতে ভালোবাসতেন। এত বেশি মানুষ দেখেছিলেন, এত বেশি মানুষের খারাপ গুণ জায়গা দেখেছিলেন, এত বেশি আক্রান্ত হয়েছিলেন শেষের দিকে। ওই তথাকথিত আমাদের সমাজ যাদেরকে মূর্খ বলে অভিহিত করেন, তাদের সঙ্গেই পছন্দ করতেন তিনি। স্বামীজিও বলছেন যে আগে আমাদের ছিল পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, ওর সঙ্গে যোগ করো মূর্খ দেব ভব। আমরা যেখানে গিয়ে থেমে গেছে, আমাদের বেদান্ত যেখানে গিয়ে থেমে গেছে, আমাদের ধর্ম যেখানে গিয়ে থেমে গেছে, আমাদের বিজ্ঞান যেখানে গিয়ে থেমে গেছে, সেখান থেকে স্বামী বিবেকানন্দ উঠে দাঁড়িয়েছে, নতুন পথ দেখিয়েছে।
স্বামীজির এটাই অনন্যতা, ছোটবেলা থেকেই সেই ভাব। তার জন্য তিনি যেটা হলো, সেই অভাব, যে অভাব, ওই বন্ধুদের অভাব, সেই বন্ধুদের অভাব পূরণ করার জন্য তাদের অনেকগুলি আত্মীয়, বিশ্বনাথ দত্ত তো নরেন্দ্রকে খুব ভালোভাবে বুঝতেন, ওই তাদের আত্মীয়দেরকেও ওই পাঠশালার অন্তর্ভুক্ত করলেন, পাঠশালায় যাতে তারা পড়াশোনা করে সেই জন্য তাদেরকে ওই পাঠশালার মধ্যে, বাড়ির ছেলে বাইরে কেন যাবে, তো এখানে পাঠশালাই যখন হচ্ছে তোমরাও এখানে পড়াশোনা করো। তো সেখানে তারা পড়াশোনা শুরু করলো, তাতে নরেন্দ্রনাথের ওই যে বন্ধুদের অভাব সেটাও পূরণ হলো, আর পরিচিতদের মধ্যেই। তো নরেনের তখন 6 বৎসরে পড়িয়াছে। এইভাবে বিদ্যালয়ে শিক্ষা আরম্ভ হইলেও মায়ের নিকট নরেন্দ্র যে জ্ঞানার্জন করিয়াছিলেন তাহা বন্ধ হইল না। মায়ের কাছে স্বামীজি বারংবার যার জন্য বলছেন না, যে আমি মায়ের কাছে ঋণী। স্বামীজির যে শিক্ষা, সেই শিক্ষার যে ভিত, সেটা প্রস্তুত করেছেন ভুবনেশ্বরী দেবী। প্রত্যেকটা কিছুতে একদম পুঁথিগত পড়াশোনা, জীবনে যে শিক্ষা, সেই শিক্ষা। আপনারা জানেন এই ঘটনাগুলো, ভূগোলের স্যার মেরেছেন। নরেন্দ্রনাথ মানে দৃঢ়ভাবে বলছেন যে না, আমি যা বলেছি আমি ভুল উত্তর দিইনি। এই দৃঢ়তাও কিন্তু ওই ভুবনেশ্বরী দেবীর থেকে পাওয়া। পরবর্তীকালে ভুবনেশ্বরী দেবী একবারে যেভাবে নিজের জীবনে সংগ্রাম করবেন, সেই সংগ্রাম বিবেকানন্দের জীবনেও আমরা দেখবো। ওটা কিন্তু ওই শক্তি ওই মায়ের থেকে দেখেছেন, মায়ের থেকে শিখেছেন, মায়ের থেকে ওই দৃঢ়তাও পেয়েছেন। ওই দৃঢ়তার সঙ্গে আমি ভুল বলিনি, তাও আমাকে মাস্টারমশাই মারলেন, মাস্টারমশাই ভুল, এই কথাটাকে যখন বলছেন ভুবনেশ্বরী দেবীর কাছে, ভুবনেশ্বরী দেবী তো জানেন। ভুবনেশ্বরী দেবী জিজ্ঞাসা করলেন যে তুমি কি উত্তর দিয়েছিলে, কোন প্রশ্নের কি উত্তর দিয়েছিলে। দেখলেন যে ঠিকই উত্তর দিয়েছে, কিন্তু আসলে তার অন্য কারণে রাগ, সেই রাগই বিশ্বনাথ আমাদের নরেন্দ্রনাথকে মেরেছে। তখন তার মা বললেন একদম নিরস্ত করে যে না, নিশ্চয়ই কিছু ভুল ছিল, নইলে তোমাকে তিনি মারবেন কেন। মাস্টারমশাইয়ের প্রতি অশ্রদ্ধা জাগালেন না, মাস্টারমশাইয়ের শ্রদ্ধা, মাস্টারমশাইয়ের প্রতি নরেন্দ্রনাথের শ্রদ্ধা যাতে অবিচল থাকে সেই দিকেও নজর রাখলেন। এবং এটাও বললেন না যে তুমি ভুল বলেছো, তোমার ওই উত্তরটাই ভুল, তা বললেন না। এইখানে ভুবনেশ্বরী দেবীর শিক্ষা। ভুবনেশ্বরী দেবীর, স্বামীজি যার জন্য বলছেন আমি মায়ের কাছে কৃতজ্ঞ, আমি মায়ের কাছে ঋণী, বারংবার স্বামীজির এই কথার মধ্যে আছে, আমরা পাই। তো তখন নরেন্দ্রনাথ মায়ের কাছেই জ্ঞানার্জন করছেন, মায়ের সঙ্গে তার একটা অদ্ভুত বেড়ে ওঠাটা মায়ের একদম আঁচল ধরেই। তাহা বন্ধ হইল না, আর পুঁথিগত বিদ্যা হিসেবে বাংলা বর্ণ পরিচয় এবং প্যারীচরণ সরকারের ইংরাজি ফার্স্ট বুক তিনি মায়ের কাছে বসিয়াই আয়ত্ত করলেন। ভুবনেশ্বরী দেবী, ভাবতে অবাক লাগে, নিবেদিতার সাথেও ইংরাজিতে কথা বলতেন শেষের দিকে, এমন তথ্য পাওয়া যায়। ভুবনেশ্বরী দেবী অত্যন্ত পুঁথিগত, সেইভাবে যে খাতায় কলমে যে শিক্ষা, সেটি হয়তো তিনি অধিকারিণী ছিলেন না, কিন্তু পড়াশোনা তো করেই ছিলেন, বনিদি পরিবারের মেয়ে ছিলেন, সেখানে পড়াশোনা করেছেন, কিন্তু পড়াশোনা করেও পরবর্তীকালে নিজেকে আপডেট করেছেন একটা গৃহবধূ হয়ে। এটা এইখানে ভুবনেশ্বরী দেবী অনন্যতা। নরেন্দ্রনাথের পাঠ্যাভ্যাসের একটা নিজস্ব রীতি ছিল। কিরম রীতি? নরেন্দ্রনাথ সবার মতন করে পড়তে পারতেন না। গুরু মহাশয়ের পার্শ্বে বসিয়া প্রতিদিন পাঠ পড়িয়া যাইতেন। গুরু মহাশয় তার পাশে বসে প্রতিদিন ওই বই থেকে পড়ে যেতেন, আর নরেন্দ্র চক্ষু বুজিয়া শুইয়া শুইয়া তাহা শুনিতেন। অদ্ভুত ধরন, তিনি শুয়ে শুয়ে চোখ বুজে ওই পাঠটা শুনতেন। ছোটবেলা থেকে ওই একাগ্রতা, ওটাকে একবারে মুষ্টিগত নরেন্দ্রনাথেরই ছিল। সেই মুষ্টিগত যে নিজের প্রতি নিজের সেলফ কন্ট্রোল, মাইন্ড কন্ট্রোল, সেটা ওই ছোটবেলা থেকেই ওই গুরুমশাই পড়ে যেতেন, পাঠ করে যেতেন, আর তিনি পাশে শুয়ে শুয়ে চোখ বুজে সেটাকে শুনতেন এবং সেটাকে নিশ্চয়ই আয়ত্ত করতেন। এবং আর দৈনন্দিন পাঠ এতেই তার হয়ে যেত, আর আলাদাভাবে রোজের পড়াশোনা করতে হতো না। রামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতা নৃসিংহ দত্ত, আমি বলেছিলাম রামচন্দ্র দত্ত এই বিশ্বনাথ দত্তের অর্থেই প্রতিপালিত হয়েছিলেন পড়াশোনা, তার যা কিছু বিশ্বনাথ দত্তের, সেই কারণে এই বাড়ির সঙ্গে তার আগাগোড়া একটা অন্যরকম সম্পর্ক। তো নৃসিংহ দত্ত, তার পিতা নৃসিংহ দত্ত, তখন পুত্র সহ রাম দত্ত সহ ওই নরেন্দ্রদের বাড়িতেই থাকিতেন। নরেন্দ্র রাত্রিতে নৃসিংহ দত্তের নিকট শয়ন করতেন। ওই রামচন্দ্র দত্তের যিনি পিতা, তার কাছেই রাত্রিবেলা শুতেন। বৃদ্ধ দত্ত মহাশয়ের কিঞ্চিত সংস্কৃত জ্ঞান ছিল, তিনি সংস্কৃত জানতেন, আর তাহার বিশ্বাস ছিল যে কঠিন বিষয়গুলি বাল্যকালে শিক্ষাইলে ছেলেরা উহা সহজেই মনে রাখিতে পারে।
অর্থাৎ যা কিছু কঠিন সেগুলো যদি ছোটবেলায় শেখানো হয় তাহলে ওই পরবর্তীকালে সেই ছেলে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন ইত্যাদি তার জীবনের যে ধাপই যাক না কেন সেটাকে মনে রাখতে পারবে, সেটাকে আয়ত্ত করে ফেলতে পারবে। এই বিশ্বাসের বশবর্তী হইয়া তিনি রাত্রে নরেন্দ্রকে কাছে পাওয়ার সুযোগে পিতৃপুরুষের নামাবলী, এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমরাই অনেকে হয়তো জানি না যে আমাদের ফোর ফাদার তাদের নাম কি, গুলিয়ে ফেলি, মনে রাখার প্রয়োজন মনে করি না বা মনে রাখা হয় না। এত কিছু আমাদের এই সময় দাঁড়িয়ে মনে রাখতে হয়, আমাদের পূর্বপুরুষদের নাম অনেকেই ভুলে যাই। কিন্তু তখনকার দিনের যে শিক্ষা পদ্ধতি, তখনকার দিনের যে মূল্যবোধ, সেইগুলো এতটাই অন্যরকম ছিল। ওই ছোটবেলা থেকেই তাকে ওই পূর্বপুরুষদের নামাবলী, নামগুলো পরপর পরপর প্রজন্মের পর প্রজন্ম সেইগুলো শেখানো, মানে ওই নৃসিংহ দত্তের কাছে শুয়েই সেইগুলো নরেন্দ্রনাথ শিখেছিলেন। দেবদেবীর স্তোত্র, বিভিন্ন দেবদেবীর স্তোত্র, সেইগুলো ছোটবেলায় মুগ্ধবোধ ব্যাকরণের সূত্রগুলি মুখে মুখে শিখাইতেন। প্রমথনাথ বসুর স্বামী বিবেকানন্দের যে জীবনী, সেটাতেও আমরা এই তথ্য পেয়েছি। মাতা, আত্মীয়বর্গ ও গুরু মহাশয়ের কৃপায় এই রূপে বাংলা ভাষা ও সংস্কৃতে নরেন্দ্র অল্প বয়সেই ব্যুৎপত্তি জন্মিয়াছিল। এই কারণে এদের প্রভাবে, মায়ের প্রভাবে এবং নৃসিংহ দত্তের প্রভাবে তার ছোটবেলা থেকেই সংস্কৃত এবং বাংলা ভাষায় তার ব্যুৎপত্তি, তার যে অধিকার জন্মেছিল। স্বামীজির লেখা আমরা পড়লে বুঝতে পারি, ইংরাজি লেখা তো ছেড়েই দিলাম, সেটা তো আলাদা চ্যাপ্টার, কিন্তু বাংলায় স্বামীজির যে দক্ষতা, স্বামীজি যদি শুধু লিখেই যেতেন গোটা জীবন, স্বামীজি হয়তো অনেকের থেকে অনেক বেশি উচ্চ স্থানে চলে যেতেন। স্বামীজির যে বাংলা লেখাগুলো, আমাদের সখার প্রতি বা ইত্যাদি ইত্যাদি, সেই লেখাগুলোর যদি গভীরতা আমরা দেখি, নাহি সূর্য নাহি জ্যোতি, এরকম অনন্য সাধারণ, যা বাংলা সাহিত্যে কোনো কালে কেউ লেখেনি, লিখতে পারবে না। এই গভীরতা থেকে, আসলে এইগুলো উপলব্ধি থেকে লেখা স্বামীজির, সেই কারণে এই উপলব্ধিগুলোই অন্যরকম। স্বামীজির এই বাংলা সম্পর্কিত যে মানে দৃঢ় জ্ঞান, সেটাও কিন্তু এই ছোটবেলাতেই তার তৈরি হয়। 1871 খ্রিস্টাব্দে 8 বছর বয়সে বিদ্যাসাগর মশাইয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে নবম শ্রেণীতে ভর্তি করানো হয় তাকে। তো বিদ্যাসাগর মশাইয়ের 3টে জায়গায় মেট্রোপলিটন স্কুল ছিল। একটা ছিল শ্যামবাজারে, আর একটা যেটা মেন সেটা ছিল সুকিয়া স্ট্রিটে, তার বাড়ির সন্নিকটে, আর আরেকটা ছিল বউবাজারে। সুকিয়া স্ট্রিটের স্কুলটাই পরবর্তীকালে উঠে যায়, উঠে গিয়ে শঙ্কর ঘোষ লেন, এখন যেখানে বিদ্যাসাগর কলেজের পাশে, সেখানে চলে যায়। কিন্তু স্বামীজির প্রথম যেখানে ভর্তি হন, বিদ্যাসাগর মশাইয়ের তত্ত্বাবধানে যে স্কুল চলতো, সেই স্কুলটা ছিল সুকিয়া স্ট্রিটে। এবং পরবর্তীকালে যখন সেটি শঙ্কর ঘোষ লেনে যায়, সেখানে স্বামীজি পড়েছেন। কিছু কিছু তথ্য পড়লে মনে হয় যেন স্বামীজি ওখানে কিছুদিনের জন্য হলেও ক্লাস করেছেন। কোনো কোনো তথ্যে মনে হয় যেন যে না, স্বামীজি ওখানে যাননি। কিন্তু পরবর্তীকালে হেডমাস্টার ছিলেন দুটি জায়গায় বিদ্যাসাগর মশাইয়ের অধীনে, তো ওই স্কুলটায় ছিলেন হেডমাস্টার হিসেবে। তো ভর্তি করানো হয়, স্কুলটা তখন সুকিয়া স্ট্রিটে। নরেন্দ্রনাথ প্রথমটায় স্বামীজি, যিনি ইংরাজি সাহিত্যকে মানে ইংরাজি ভাষাকে ভারতে এত বেশি জনপ্রিয়তা দিলেন এবং এত বেশিভাবে ইংরাজি ভাষাতেই তার গোটা জীবনের যে কাজ, কমপ্লিট ওয়ার্কস এর মানে বাংলা করা হয়েছে বলে বাণীয় রচনা আমরা পেয়েছি, কিন্তু কমপ্লিট ওয়ার্কস এর বেশিরভাগটাই স্বামীজির জীবনের কাজ ইংরাজি ভাষা নিয়ে। সেই স্বামীজি কিনা ইংরাজি শিখতে চাননি। অবাক লাগে আমাদের, স্বামীজি প্রথম ইয়েতে মানে নরেন্দ্রনাথ ইংরেজি শিখতে চাননি, এবং তখন তারপরে সবাই ওনাকে বোঝায় যে তোমাকে ইংরেজি শিখতে হবে, ইংরেজি না শিখলে তুমি আন্তর্জাতিক স্তরের যত পড়াশোনা সেগুলো করতে পারবে না। এবং স্বাভাবিকভাবেই নৃসিংহ দত্ত, বিশেষত তার সঙ্গে যেহেতু খুব বেশি ন্যাওটা ছিলেন নৃসিংহ দত্তের, নৃসিংহ দত্ত তাকে বোঝান যে তোমাকে বিলু, তোমাকে ইংরেজিটা শিখতে হবে। এবং স্বাভাবিকভাবেই সে মেনে নিল এবং তিনি ইংরেজি শিখতেন। ইতিহাস, সংস্কৃত ভাষা শিখেছিলেন। বিশেষ করে এই সময় থেকে ইতিহাসের প্রতি সাংঘাতিক শ্রদ্ধা। তো আমরা যদিও সেই ইতিহাস পড়িনি, কিন্তু আমাদের সেই ইতিহাস পড়তে দেওয়া হয়নি, কিন্তু স্বামীজির যে আমাদের দেশের যে ইতিহাস, সেটির প্রতি স্বামীজি সাংঘাতিক সচেতন ছিলেন। এবং এই ইতিহাস চর্চার প্রতি স্বামীজির একটা ন্যাক ছিল, সেটা স্বামীজির লেখালেখি বক্তৃতাগুলো দেখলেই বোঝা যায়। এবং তার অঙ্ক ভালো লাগতো না, ঠাকুরেরও অঙ্ক ভালো লাগতো না। স্বামীজি বলতেন যে ও তো মুদির দোকানের বিদ্যে,
ওই বিয়োগ দেওয়া যোগ দেওয়া এসব এই মহাপুরুষদের ভগবানদের এসব ভালো লাগবেই বা কেন, কিন্তু এই পড়াশোনার থেকেও যেটি বেশি ছিল তার ন্যাক সেটি হলো খেলাধুলা। খেলাধুলার প্রতি নরেন্দ্রনাথের আর শৈশব একটা প্রীতি ছিল, বিভিন্ন রকমের খেলাধুলা। আমরা দেখবো তখন ব্যাট বল যে চল সেটি সেইভাবে হয়নি, মূলত তো ব্রিটিশদের হাত ধরে ব্যাট বলের প্রভাব আমাদের ভারতবর্ষে বেড়েছে বা এসছে। কিন্তু ওই প্রথম প্রথমই তারা মহেন্দ্রনাথ দত্তের বইতে আছে যে ব্যাট অম্বল, মানে আমরা ব্যাট বল বলি কিন্তু ব্যাট অম্বল, তো তারা খুব ব্যাট অম্বল খেলতেন, অর্থাৎ ব্যাট বল খেলতেন। কিন্তু নরেন্দ্রনাথ পাড়াতে ওই 2-4 ঘন্টা মানে পড়ায় দিয়ে বাদবাকি সময়টা মানে ঘুম আর খাওয়া এইসব বাদ দিলে ওই খেলার মধ্যেই নরেন্দ্রনাথ থাকতে ভালোবাসতেন। ক্রিকেটে তার অসাধারণ দক্ষতা ছিল, ক্রিকেটটা ওই সময় থেকেই ক্রিকেটটা এত বেশি খেলতেন, বিভিন্ন রকম ভাবে মানে খেলার যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট, ব্যাট ব্যাট তো এখনকার যত ডেভেলপ আমরা এখানে এত সহজে পেয়ে যাই, সেটি তো তখন পাওয়ার সুযোগ ছিল না, কিন্তু তারা ওইগুলো বানাতেন, বানিয়ে ওই ব্যাট বল ইত্যাদি বিভিন্ন উপায় অবলম্বন করে, বলটা হয়তো কিছু একটা দিয়ে ব্যাটটা অন্যরকম ভাবে নিজেরা করে বানিয়ে তারা খেলতো। বিদ্যালয়ে সাংঘাতিক চপল ছিলেন, সাংঘাতিক মানে তার চপলতার সাক্ষী তার স্কুল জীবন। শিক্ষকরা তার স্মৃতিচারণা করেছেন, স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন তিনি স্কুলের বেঞ্চে বসতেনও না এবং দাঁড়াতেনও না, বসা আর দাঁড়ানোর মধ্যে যত রকম কল্পনা মানে যত রকম ভঙ্গি কল্পনা করা যায় তাহাকে সর্বদাই তার এই মানে বসা আর দাঁড়ানোর মাঝে যে কোনো একটা ভঙ্গিতে তাকে পাওয়া যেত। এইটা হলো নরেন্দ্রনাথ, মানে স্কুলের মধ্যে না পুরোপুরি বেঞ্চে বসে পড়তেন, না বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, এই বসা আর দাঁড়ানোর মাঝখানে যত রকমের ভঙ্গিমা আমরা কল্পনা করতে পারি তার কোনো না কোনোটির মধ্যে তাকে নরেন্দ্রনাথকে দেখা যেত, সে সেই ভঙ্গিতে আছে। যার জন্য যেটা হতো, বিদ্যালয় থেকে ফেরার পরে দেখা যেত তার শরীরের কোথাও না কোথাও একটা আঘাতের চিহ্ন আছে, অর্থাৎ মানে তার দুরন্তপনার সাক্ষী তার ওই শৈশব, বা কিছু না কিছু একটা ছিঁড়ে গেছে, তার পোশাকের কোনো একটা অংশ বা হাত পা ছড়ে গেছে ইত্যাদি। টিফিন টাইমে যখন সবাই খেলতেন মানে সবারই সঙ্গে তিনি খেলতেন, তার কোনো দিকে হুঁশ থাকতো না, দিক বিদিক শূন্য হয়ে ছোটবেলা থেকে নরেন্দ্রনাথ খেলে বেড়াতেন, কোনো দিকে তার নজর রাখতো না। তার যে খেলাগুলো ছিল মার্বেল মার্বেল খেলতে, অর্থাৎ গুলি, ছুটোছুটি, হুটোপাটি, মানে এইগুলো চোর পুলিশ আমরা যেগুলোকে বলি, লাফানো, ঘুষোঘুষি, এই সব খেলা ছিল তার প্রিয়। মানে যেইগুলোই এই খেলাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে যেই খেলাগুলোতে মোটামুটি শারীরিক কসরত আছে সেই খেলাগুলোই তার প্রিয়। ওই মানে বসে বসে দাবা খেলা, হয়তো দাবা খেলা দিলে তিনি দাবা খেলাতে মানে শ্রেষ্ঠ দাবাড়ু হয়ে যেতে পারতেন। তার সব প্রধান কারণ, এটা স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা থেকে বলছি না, স্বামীজির এই মনোসংযম। স্বামীজি পড়লে বোঝা যায় স্বামীজির সাংঘাতিক মনোসংযম। স্বামীজির মনোসংযমটা মানে এত অভাবনীয় যে আপনারা ওই ঘটনা জানেন, বিদেশে ওই কয়েকজন ছেলে মিলে গুলি করে ওই টিপ করে খেলছে, একটি ওই ডিমের খোলা ভাসছে ভাসতে ভাসতে যাচ্ছে, সেগুলোকে টিপ করছে এবং সেই নির্দিষ্ট লক্ষ্যভেদ হলে মানে লক্ষ্যভেদ যাতে করতে পারে। তো স্বামীজি তাদের পাশ দিয়ে যাচ্ছে, সেই দুটি ছেলের পাশ দিয়ে, তো স্বামীজি বোধহয় ব্যঙ্গ করে একটু হেসেছেন বা মানে ওরা যে পারছে না সেটাতে স্বামীজির হয়তো আফসোস হয়েছে। সঙ্গে সঙ্গে তারা ইয়ে করে বলছে যে তুমি পারবে ওটা করতে? সঙ্গে সঙ্গে স্বামীজি বলছেন দাও দেখি, বলে স্বামীজি নিলেন, টিপ করলেন এবং প্রথম মানে প্রত্যেকটা টিপেই প্রত্যেকটা ডিমকে ওই মানে নদী মানে জলাশয়ে ভেসে চলা ডিমকে তিনি তাক করলেন। তারা অবাক হয়ে গেল, এতক্ষণের চেষ্টায় তিনি পারলেন না, কিন্তু এই মনোসংযম, এই মনোসংযমের ফল স্বামীজির বইয়ের প্রথম এবং শেষটা পড়ে নিলেই স্বামীজি বুঝে নিতেন বইয়ের মধ্যে মূল মেটেরিয়ালটা কি, মূল বক্তব্যটা কি, বইটির কোথায় কি আছে। ওই পুরো লাইন বাই লাইন স্বামীজির পড়ার প্রয়োজন হতো না। এই প্রত্যেকটি কিছুর কারণ হলো স্বামীজির মন, স্বামীজির একেবারে কন্ট্রোলে ছিল। তিনি অনন্ত রাজ্যের অধীশ্বর ঠিকই, যখন মানে ধ্যানে একবারে গভীরতম সীমায় চলে যেতে পারতেন যে কোনো মুহূর্তে, কিন্তু তার সাথে সাথে যেটি ছিল তার মনের প্রতি মানে অদ্ভুত কন্ট্রোল, সেই কারণেই তিনি এগুলো পারতেন। এবং পরের দিনে কি খেলবেন স্কুল থেকেই, মানে স্কুল থেকে ফেরার পথে ওই আগের দিনের মানে পরের দিনের প্রোগ্রাম আগেই করে রাখতেন, যে পরের দিনে এই খেলাটা হবে, এই এই টিম করে আমরা এইভাবে খেলবো। এবং তেমন সুযোগ হলে মানে বিদ্যালয়ের মানে হয়তো অফ পিরিয়ড
বা কোনো ফাঁক ফোকরে দুটো ক্লাসের মাঝখানের ফাঁকে অবশিষ্ট সময়ে সুযোগ পেয়েছে, সেই সময়ে ওই ক্লাসরুমটাই হয়ে যেত মানে ক্রীড়াঙ্গন, মানে খেলার মাঠে পরিণত হতো ক্লাসরুমটা। স্বামীজির এই এই দিকগুলো নিয়েই আরেকটু আলোচনা করব। স্বামীজির বলছেন আমাদের গম্ভীরানন্দজি, বালকদের মধ্যে বিবাদ হইলে তিনি মধ্যস্থতা করিতেন ছোটবেলা থেকে। ওই নেতা স্বামী ঠাকুর বলছেন যে মানে ও মানে খাপ খোলা তরোয়াল, একদম খাপ খোলা তরোয়াল যেমন চকচক করে, এবং মানে সেটাকে যদি শনিতে মানে একদম শূন্যে তুলে রাখা যায়, দেখবেন সেটি একটা অদ্ভুত বীরত্ব প্রকাশ করে। ওই খাপ খোলা তরোয়াল হলেন নরেন্দ্রনাথ। তার মধ্যে মানে নেতৃত্ব এমনই যে কারোর মধ্যে বিবাদ হলে তিনি মধ্যস্থতা করিয়ে মিটিয়ে দিতেন, এবং দুই দলে মারামারি উপস্থিত হইলে তিনি মাঝখানে পড়িয়া উভয় দলকে পৃথক করিয়া দিতেন। এই করতে গিয়ে কখনো এইরূপ করিতে গিয়ে প্রতিপক্ষের দু এক ঘাড় প্রহার অকস্মাৎ অনুভূতভাবে তাহার দেহে আসিয়া পড়িত। অর্থাৎ তিনি মাঝখানে গিয়ে ওদের লড়াইকে থামাচ্ছেন, কিন্তু সেই সময় দেখা যেত দু একটা ওই ঘুষি টুসি তার গায়েও এসে লাগতো। তো এই রকম ভাবে, কিন্তু তা সত্ত্বেও তিনি ওই বন্ধুদের মধ্যে বিবাদ সেটিকে প্রশ্রয় দিয়ে বা সেটিকে আরো বাড়তে দিয়ে তিনি চলে যেতে পারতেন না বা যেতেন না। আবার তিনি মুষ্টি যুদ্ধে সুশিক্ষিত ছিলেন বলিয়াই এইরূপ পরিস্থিতিতে আয়ত্তে আনতে খুব বেশি বেগ পাইতে তাহাকে হতো না। তিনি একবারে মুষ্টি যুদ্ধ যে কোনো ভাবে মানে লড়াই জাতীয় যে কোনো কিছু, ছোটবেলায় কুস্তি শিখেছেন বা শিখছেন, সেই সময়টাও এই পর্যায়গুলো তিনি পেরিয়েছেন বলে তিনি একবারে সহজেই এই মানে ঘুষোঘুষি বা মারামারি এই সিচুয়েশন হলে সেই সিচুয়েশনকে তিনি কন্ট্রোল করতে পারতেন, এবং তাই কোনোদিনও নিজে মারামারি ভালোবাসিতেন না। তাই প্রতিদ্বন্দ্বীদের কোনো দলে ভিড়তেন না, কারোর পক্ষ নিতেন না। বন্ধুদের মধ্যে যখনই ঝামেলা হয়েছে, দুটি পক্ষ হয়ে গেছে বন্ধুরা, তখন তিনি কারোর পক্ষ নিয়ে সেই বিবাদকে মানে অযাচিতভাবে বাড়িয়ে তুলতেন না। কিন্তু সত্যনিষ্ঠ সাহস, নতুন উপায় আবিষ্কার, ঝক্কি লওয়া ইত্যাদি সদ্গুণের জন্য ছেলেরা তাহাকে সততই সমীহ করত। যে কোনো ক্ষেত্রে লিডারদের যে গুণগুলো থাকে সেই গুণগুলো ছোটবেলা থেকে, ওই ঝক্কি নেওয়া, যে কোনো কাজে ঝক্কি নিয়ে আমরা দেখব পরবর্তীকালে গঙ্গায় স্নান করতে যাবে মকর সংক্রান্তিতে, তিনি নিজেই আয়োজন করছে। বন্ধুদের নিয়ে খেলা হবে, কি খেলা, কি খেলার, কত রকমের খেলা তিনি ছোটবেলা থেকে মানে খেলেছেন, এবং সেই খেলাগুলোকে তৈরি করার জন্য, সেই খেলাগুলো মানে খেলাগুলোর মতন করে যেসব জিনিসগুলো প্রয়োজন হয় সেইগুলোর আয়োজন করার জন্য তিনি একবারে নেতা। তিনি এসব ঝক্কিও নিতেন, এবং সেই কারণে যার ঝক্কি নিতে পারে এবং এমন একটা ছেলে যে কারোর পক্ষ নেয় না, বিবাদ হলে সেই বিবাদকে মেটানোর জন্য নিজে মধ্যস্থতা করে কারোর পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে, সে একটা স্বাভাবিকভাবেই নেতা হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এবং সবার তার প্রতি একটা শ্রদ্ধা ছিল, সমীহ ছিল। এবং পরবর্তীকালে তিনি শিষ্যদের বলিয়াছেন, ছোটবেলায় আমি বড় ডানপিতের ছিলুম, তা না হলে কি এক কানাকড়ি না নিয়ে গোটা দুনিয়াটাকে ঘুরে আসতে পারতুম রে। স্বামীজি বেপরোয়া ছিলেন। বেপরোয়া মানে কি? বেপরোয়া মানে খারাপ অর্থে নয়। স্বামীজি নিজেই বলছেন যে স্বামীজির এই কথাটা থেকেই বোঝা যায় যে আমি ডান পিঠে ছিলুম, নইলে কি আর কানাকড়িহীন ভাবে কি কি মানে ঘটনা স্বামীজির ওপর দিয়ে গেছে, অবাক লাগে ভাবতে। স্বামীজি মানে আমেরিকায় গিয়ে পৌঁছালেন, পৌঁছে গিয়ে শুনলেন যে না, সমস্ত কিছু শেষ। আর দুদিন পরে 11ই সেপ্টেম্বর। স্বামীজির এই স্ট্রাগল পিরিয়ডটা আজ থেকে ওই 1893 সালে গেলে স্বামীজি এই সময়টা স্ট্রাগল করছেন। তো গিয়ে শুনলেন যে না, সেখানে নেই, মানে দিন শেষ হয়ে গেছে। তা সত্ত্বেও তিনি একটা আশা নিয়ে পড়ে থাকলেন। আমরা হলে তো ওখান থেকে বোধহয় ফিরে চলে আসার ব্যবস্থা করতাম। তিনি ওখান থেকে ডেট্রয়েটে চলে গেলেন। ডেট্রয়েট শহরে শিকাগো শহরের থেকে একটু কম ভাড়া, সেখানে গিয়ে থাকতে শুরু করলেন। সেখানে গিয়ে ব্যবস্থা করলেন। শেষে মানে এত ক্লান্ত, না খেতে পেয়ে, অল্প অর্থ, সেই অর্থ প্রায় নিঃশেষিত, শেষ হয়ে গেছে। সেই যখন এরকম একটা অবস্থা, তিনি পারছেন না, শরীরটাকে বয়ে নিয়ে যাওয়াই যেন তার পক্ষে কষ্টসাধ্য। তিনি শেষে দেখলেন যেন মনে হচ্ছে তার শরীরের প্রতি এমন জায়গায় দুর্বল হয়ে পড়েছে, এতটা দুর্বল হয়ে পড়েছে, তিনি যেন মনে হচ্ছে তার মৃত্যু একবারে উপস্থিত তার সামনে, তার শিয়রে মৃত্যু উপস্থিত। তিনি ভাবলেন যখন মৃত্যুই হবে তাহলে হোক,
এই ভগবানের সামনেই হোক, ভগবান মানে ওই চার্চের সামনে তিনি গিয়ে নিজের শরীরটাকে একবারে পুরো এলিয়ে দিলেন ওই চার্চের সিঁড়িতে। সেই চার্চের সিঁড়িতে এলিয়ে দেওয়ার পরই তিনি দেখলেন চার্চের উল্টো দিক থেকে একটি অভাবনীয় এক লেডি, প্রতিভা সম্পন্ন এক লেডি বেরিয়ে এলেন, এসে বললেন যে আপনি এরম ভাবে আপনি খাননি কিছু, আপনি খাবেন? স্বামীজি তাকে নিয়ে গেলেন, স্বামীজির মা হয়ে উঠলেন তিনি, তিনি তাকে নিয়ে গেলেন জন রাইটের কাছে। জন রাইট কথা বললেন, কথা বলে বুঝলেন বিভিন্ন এই নিয়ে এই সময় স্বামীজি বিভিন্ন স্বামীজিকে নিয়ে বলা হয়েছে কথা, যে আমেরিকার প্রতিটি লাইব্রেরিকে এক করে ফেললেও যা জ্ঞানের সমষ্টি হবে সেই জ্ঞানের সমষ্টিও সঙ্গেও এর মানে এই মানুষটির জ্ঞানের কম্পারিজন যদি করা যায় তাহলে এই মানুষটি এগিয়ে থাকবে। জন রাইট বললেন বিখ্যাত কথা যে তোমার কাছে ওই পরিচয়পত্র নেই, পরিচয়পত্রহীন ভাবে তিনি কি করে ওই সম্মেলনে যোগদান করবেন? তো সেই সময় জন রাইট বলছেন, জন রাইটের কাছে, জন রাইটকে যখন বলছেন আমার পরিচয়পত্র নেই, তিনি আবার ওই কমিটির ভাইস প্রেসিডেন্ট। দেখুন ঠাকুর কিভাবে খেলছে স্বামীজির সাথে। সঙ্গে সঙ্গে বলছেন যে আজকে যদি আপনার পরিচয়পত্র চাইতে হয় তাহলে কাল সকালে উঠে আমাদের সূর্যকে জিজ্ঞাসা করতে হবে, সূর্য তোমার কি কিরণ দেওয়ার অধিকার আছে? তো স্বামীজির মানে সেই সময় স্বামীর সঙ্গে যেই মিশছে সেই বুঝতে পারছে যে স্বামীজির কি সাংঘাতিক প্রজ্ঞা, স্বামীজির কি সাংঘাতিক জ্ঞানের ভান্ডার। তারপরে সেই কাগজ নিয়ে যখন তিনি যাচ্ছেন, কাগজ হারিয়ে ফেললেন। আবার কত কষ্ট করে সেই শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে পৌঁছালেন। স্বামীজি ওই ছোটবেলা থেকে এই স্ট্রাগল, এবং সেই যখন শিকাগো ধর্ম মহাসম্মেলনে গিয়ে পৌঁছালেন, তারপরে তো ইতিহাস আপনারা জানেন। স্বামীজি বলতে উঠতেই চাইছেন না, ভয় পাচ্ছেন। সব বিশ্বের তাবড় তাবড় বক্তারা ধর্ম থেকে, বিভিন্ন ধর্ম থেকে এসে দাঁড়িয়েছে, এবং সেই ধর্ম থেকে এসে ভারতবর্ষ থেকে অনেকে আছে, কিন্তু তারা ভারতবর্ষের ধর্মীয় যে উচ্চতা, যে ধর্ম মানবতার কথা বলে, সেই মানবতার কথা তারা বলছেন না। স্বামীজি অবাক হচ্ছেন, স্বামীজি সব শুনছেন, সব দেখছেন। শেষে তাকে জোর করা হলো যে আপনাকে তো এবার বলতেই হবে। স্বামী বিবেকানন্দ মানে স্বামীজির এবার যদি আপনি যদি না বলেন আর তো কোনো বক্তা নেই। স্বামীজির নাম অ্যানাউন্স হলো, স্বামীজি উঠলেন, তারপর একটা ইতিহাস। আমেরিকার বিজয়ের, আমেরিকা জয়ের 400 বছর, আমেরিকা আবিষ্কারের 400 বছর উপলক্ষে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, সেই আমেরিকা আবিষ্কারের 400 বছর উপলক্ষে এই ধর্ম মহাসম্মেলন হলো। আলটিমেটলি ধর্ম মহাসম্মেলনের পর কলম্বাস হারিয়ে গেলেন বিস্মৃতির অতলে, নতুন পৃথিবীর নতুন কলম্বাস স্বামী বিবেকানন্দ উঠে দাঁড়ালেন আমাদের সামনে। তো স্বামীজির এই স্ট্রাগল, ওই ওই একদম মানে নিজের প্রতি ওই প্রজ্ঞা, নিজের প্রতি ওই জ্ঞান, নিজের প্রতি ওই শ্রদ্ধা, আত্মশ্রদ্ধা স্বামীজি বারবার বলছেন না, এবং সেটা তার মধ্যে যে পূর্ণ মাত্রায় ছিল, সেটি প্রত্যেকটা ঘটনা থেকে, স্বামীজির জীবনের স্ট্রাগল গুলো থেকে, লড়াই আর স্বামী বিবেকানন্দের জীবন দুটো সমার্থক, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র থেকে উঠে এসছে। সেই জায়গা থেকেই স্বামীজির এই কথা যে কিনা একটা কানাকড়ি ছিল না, তা সত্ত্বেও নইলে কি আর ডান পিতের ছিলুম, নইলে কি আর একটা কানাকড়ি ছাড়া গোটা পৃথিবীটাকে ঘুরে আসতে পারতুম রে। যথেষ্ট বুদ্ধি যথেষ্ট থাকায় স্বভাবত পাঠে তার খুব একটা বেশি মন দেওয়ার প্রয়োজন পড়তো না। তাই অবসর কাটাইবার জন্য সাথীদের সহিত গল্প জুড়িয়ে দিতেন। ইহাতে মাঝে মাঝে অবাঞ্ছিত অবস্থার উদ্ভব হইত। হয়তো শিক্ষক আসিয়া পাঠ আরম্ভ করিয়াছেন, কিন্তু নরেন্দ্রের গল্প তখনও শেষ হয় নাই। নরেন্দ্র তো নিজে মনকে প্রত্যেকটা জায়গায় নিবন্ধ করতে পারেন, আর যাদের সঙ্গে গল্প করছেন বন্ধুরা, তারা তো সেটা নাই পারতে পারেন, তারা তো সাধারণ, তাদের পক্ষে সেই মনটাকে সেইভাবে বিবেকানন্দের মন তো তাদের নয়, নরেন্দ্রনাথের মন তো তাদের নয়, তাদের সেইভাবে তাদের সেই প্রতিভা হবে কি করে যে তারা পড়া গল্পও করবে, পড়াও মনে রাখবে, বা কি পড়াচ্ছে সেই মোরালিটিও বুঝবে। তো স্বাভাবিকভাবেই এইসব সিচুয়েশন হতো কি না, ওই যখন মাস্টারমশাই ঢুকে গেছেন, ঢুকে যাওয়ার পরেও দেখছেন যে এই এরা গল্প করে যাচ্ছে। তো কিন্তু নরেন্দ্রনাথের তখনও গল্প শেষ হয়নি মাস্টারমশাই ঢুকে যাওয়ার পরে। তিনি নিজের কোনো দুষ্টুমির কথা বা রামায়ণ মহাভারতের কোনো চিত্তাকর্ষক কাহিনীর অবতারণা করিয়াছেন। তার বন্ধুদের সঙ্গে গল্পেরও কি কি ইয়ে ছিল, গম্ভীর মহারাজ এখানে পরিষ্কার বলেছেন যে নিজের দুষ্টুমি, সেই দুষ্টুমিগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করতেন, বা তার দুষ্টুমিগুলোই এমন ছিল হয়তো বন্ধুদের আনন্দ দিত, তার জন্যই তিনি নিজের দুষ্টুমির কথাগুলো বলতেন। আর নইলে ওই রামায়ণ মহাভারত তার একবারে সারা মনন জুড়ে এই রামায়ণ আর মহাভারত মানে বিরাজ করত। সেই রামায়ণ আর মহাভারতকে তাকে
ইয়ে করানো হতো। আমাদের প্রবাদই আছে, যা নেই মানে মহাভারতে তা নেই ভূভারতে, অর্থাৎ আমাদের ভারতবর্ষ যা, মহাভারত তাই। মহাভারত না পড়লে ভারতবর্ষকে চেনা যায় না। রবীন্দ্রনাথ তো আরো এগিয়ে বলছেন যে স্বামী বিবেকানন্দকে না জানলে ভারতবর্ষকে জানা যাবে না। স্বামী বিবেকানন্দের মধ্যেই মহাভারতের যে জ্ঞান, মহাভারতের যে প্রজ্ঞা, মহাভারতের যে মোরালিটি, মহাভারতের যে সারমর্ম, সেটা স্বামী বিবেকানন্দ নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। তো সেই কারণে ওই মহাভারত আর রামায়ণ তার মনন জুড়ে থাকতো। সেই রামায়ণ আর মহাভারতের গল্পই তিনি সবার সামনে করতেন, ওই বন্ধুদের সামনে করতেন। এবং ছেলেরা পাঠ ভুলিয়ে, মানে তার এত তখন থেকে এত মানে ছোটবেলা থেকে ওই পাঠ থেকে গোটা ক্লাস থেকে, সবাই তো বাচ্চাগুলো তো জানে যে পড়া না পারলে মাস্টারমশাই মারবেন, বকবেন, এবং সেটা যদি বাড়ি অবধি যায় বাড়ির গার্জেনরাও বকবে, তারা সেগুলো জানে। আর তখনকার দিনে প্রহার মানে সাংঘাতিক প্রহার। সেই সত্ত্বেও তারা নরেন্দ্রনাথের এই গল্প বলা বা নরেন্দ্রনাথের যে এই আকর্ষণ, সেটাকে অমোঘ আকর্ষণ, সেটাকে মানে ব্যতি রেখে তারা এগিয়ে যেতে পারছে না, মুক্ত হতে পারছে না। নরেন্দ্রনাথের এমন আকর্ষণ ব্যক্তিত্বের, সেই ব্যক্তিত্বের আকর্ষণ দিয়ে তারা ওই নরেন্দ্রনাথের গল্প মানে পাঠ ভুলে নরেন্দ্রনাথের গল্প শুনিতেছেন। এমন সময় ফিস ফিস শব্দে বিরক্ত হইয়া শিক্ষক হঠাৎ ছেলেদিগকে পাঠের কথা জিজ্ঞাসা করিতে থাকিলেন। যে বলো তো, তোমরা তো গল্প করছিলে, উঠে বলো কি কি পড়াচ্ছিলাম আমি এতক্ষণ, বা ইত্যাদি ইত্যাদি, ওখান থেকেই কোনো হয়তো প্রশ্ন জিজ্ঞাসা করছেন। উত্তর দিতে না পারায় সকলে চুপ করিয়া রইল। স্বাভাবিকভাবেই তারা তো শোনেনি, তারা তো নরেনের কথা একবারে মুগ্ধ হয়ে পান করছিল, মানে একবারে কোনো কিছু মানে দিক বিদিক শূন্য হয়ে নরেনের কথা পান করে যাচ্ছে, নরেনের সেই দুষ্টুমির কথা, রামায়ণ মহাভারতের কথা। কিন্তু উত্তর দিতে না পারায় সকলে চুপ করিয়া রইল। কিন্তু নরেনের মন যেন ছিল দুমুখ, দুমুখ মন, দুদিকে, অর্থাৎ যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মারাতেও আছে, আবার তার মন ওই মাস্টারমশাই কি পড়াচ্ছেন সেখানেও আছে। তো সেই কারণে তিনি গল্পে মাতিতেন, আবার শিক্ষকের কথাও শুনিতেন। অদ্ভুত, ভাবতেই অবাক লাগে। অথবা গল্পের ফাঁকে ফাঁকে শিক্ষকের যে দু চারটি কথা কর্ণকুহরে প্রবেশ করিত, তাহা হইতেই পাঠ্য বিষয় বুঝিয়া লইতেন। ওইটুকুনি গল্পের মাঝেই যতটুকুনি কথা শিক্ষক মহাশয় যে কথাগুলো, যে বিষয়ে তিনি পড়াচ্ছেন, যতটুকুনি তার কানে প্রবেশ করত, সেটা থেকেই তিনি পাঠ্য বিষয়ের মূল বিষয়বস্তু বুঝে নিতেন। কাজেই শিক্ষক যখন পালাক্রমে নরেন্দ্রকে পাঠের বিষয়ে জিজ্ঞাসা করলো, পরপর রোটেশনালি যেতে যেতে, তখন তিনি অক্লেশে যথাযথ উত্তর দিলেন। স্বাভাবিকভাবেই ক্লাসে যে উত্তর দিয়েছে সে যতই গল্প করুক, সে তার মানে পড়াটা শুনেছে, এটাই প্রমাণ হয়। সেই প্রমাণের জন্য উত্তর যখন সকলেই নরেনের দিকে মানে, তখন এবার শিক্ষক আর কি জিজ্ঞাসা করলো যে কে কথা বলছিল আর কি, কে কথা কইতেছিল। উত্তরে যখন সকলেই নরেন্দ্রনাথের দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন, তখন তিনি বিশ্বাসই করিতে পারিলেন না। শিক্ষক বিশ্বাসই করতে পারলো না যে যেই ছেলেটির দিকে এরা আঙুল দেখাচ্ছে যে এই গল্প করছিল, কিন্তু এ তো উত্তর ঠিক দিল, তাহলে এ কি করে গল্প করছিল, এটাও কি সম্ভব? শিক্ষক অবাক হয়ে যাচ্ছে ছাত্রকে দেখে। এবং উত্তর যখন সবাই মানে তিনি যখন বুঝলো, অতএব নরেন্দ্র ব্যতি রেখে, কিন্তু উত্তর যেহেতু তিনি দিতে পেরেছেন, অতএব নরেন্দ্র ব্যতি রেখে সবাইকে তিনি শাস্তি স্বরূপ দাঁড়িয়ে থাকিতে বলিলেন। মানে সবাইকে বললো নরেন্দ্র উত্তর দিতে পেরেছে, ও থাকবে, ওকে ওকে ছাড়া বাদবাকি সবাই কান ধরে দাঁড়িয়ে থাকো। যে আগাগোড়া যে আমাদের শিক্ষা প্রণালী, নরেন্দ্রনাথকে বাদ দিয়ে সবাই দাঁড়িয়ে পড়লো। আর নরেন্দ্রনাথ যখন দাঁড়াতে গেল, নরেন্দ্রনাথ নিজে থেকেই দাঁড়াতে যাচ্ছে। শিক্ষক ওকে ইয়ে করে বলল যে তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন, কিন্তু বলিলেন যে না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি তো কথা বলিতেছিলাম। তিনি দাঁড়িয়ে রইলেন। এই হলো সত্যের পরাকাষ্ঠা। স্বামী বিবেকানন্দের ঠাকুর বলছেন সত্য কথা কলি তপস্যা। আমরা এই এই সময় দাঁড়িয়ে সত্য কথা বলাটা সত্যি খুব কঠিন। আমরা যে যতই ভাবি না কেন যে যে মানে হয়তো কাউকে আমরা মিথ্যেবাদী বলে দাগিয়ে দিই, কিন্তু আমরা প্রত্যেকেই প্রাত্যহিক জীবনে কিছু না কিছু মিথ্যে বলতেই হয়, কারণ সময়টাই তাই। তার জন্যই ঠাকুর বলেছেন যে সত্য কথাটাই হলো কলির তপস্যা। এইটাই কঠিন তপস্যা, যে আমাদেরকে সত্য বলতে হবে। তো এই সত্য বলা স্বামী বিবেকানন্দের, তার প্রধান যে শিষ্য, তার জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল এই সত্য। ঠাকুর সম্পর্কে আবার স্বামীজি বলছেন যে যেদিন থেকে ঠাকুরের জন্মগ্রহণ করেছেন, সেই দিনেই থেকে সত্য যুগের সূচনা হয়েছে।
আমরা জানি বা বুঝি বা না বুঝি, আমরা যেটাকে মিথ্যে বলছি, সেই মিথ্যের মধ্যেও কোথাও একটা সত্য লুকায়িত আছে। সেই সত্য লুকায়িত সেই সত্যের আলোটাই স্বামী বিবেকানন্দ দেখতে চেয়েছেন। তার মানে এটা নয়, আমরা এটা কখনোই ভাববো না যে আমরা যা ইচ্ছে মিথ্যে বলে যাই, এটা আসলে সত্য, তা নয়। কিন্তু এই সত্যের মধ্যেও এই সত্যটাকে খুঁজে চলা, এই সত্যের সঙ্গে থাকা, এটাই আমাদের সাধনা। সাধনায় যদি যেটা সাধনা হয়, ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য। যেদিন ঈশ্বর দর্শন হয়ে যাবে, তারপরে আর সাধনার প্রয়োজন পড়বে না। তারপরে যদি সাধনা প্রয়োজন পড়ে, তাহলে ওই উপলব্ধিটাকে আরো বেশি জিয়ে রাখা, সেটার জন্য সাধনার প্রয়োজন পড়বে। তাই যখন আমাদের সত্য কথা বলাটা বা সত্যকে ধরে থাকাটাই আমাদের তপস্যা, এই যুগের তপস্যা, তখন আমাদের এই সত্যটাকেই ধরে থাকতে হবে। যেদিন আমরা সত্যি উপনীত হব, তারপর থেকে আমাদের সাধনা হবে এই সত্যকে নিজেদের জীবনে বজায় করে রাখা। তাই স্বামীজি জীবনে আমরা দেখি যে একবারে সত্যের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। আর একদিন ভীষণ নির্ভীক ছিলেন তিনি। ছোটবেলা থেকেই যে কোনো কিছু, নইলে এরম বলতে পারে যে আমি এদের সঙ্গে কথা বলছিলাম, তাহলে ওরা যদি বেঞ্চের উপর দাঁড়ায়, তাহলে আমাকেও দাঁড়াতে হবে। তো সেই মানুষটি তার মতকে, ওই সত্যের প্রতি যেহেতু আঁটটা বেশি, তো সেই কারণে তার মতকে কেউ পরিবর্তন করতে পারতো না। তিনি যদি বলতেন এটাই ঠিক, তাহলে এটাই ঠিক, এবং সেই ঠিক বলার পেছনে যুক্তিও থাকতো। তো সেই রকম ভাবেই নরেন্দ্রনাথের বেড়ে ওঠা। রাগী স্যার, একজন বিখ্যাত একটা ঘটনা আছে স্বামীজির জীবনে, মজারও ঘটনাটা। একজন রাগী স্যার, তিনি রেগে যেতেন, এবং রেগে যাওয়ার সময় তার মুখভঙ্গি আলাদা হয়ে যেত, এবং সে রেগে গেলেই সেই বিভিন্ন রকমের হাস্যকর মুখভঙ্গি করে ছাত্রদেরকে প্রহার করত। এবং নরেন্দ্রনাথ তো হাসি আটকাতে পারেননি, ছোট ছেলে, ওই কিম্ভূত কিমাকার মাস্টারমশাইয়ের মুখ দেখে সে হেসে ফেলে। এবার স্বাভাবিকভাবেই মাস্টারমশাইয়ের সামনে হেসে ফেলেছে, কিন্তু আমাদের মাস্টারমশাইয়ের অপমানে লেগেছে। মাস্টারমশাই সঙ্গে সঙ্গে তাকে প্রহার শুরু করলেন, নরেন্দ্রনাথকে মারতে শুরু করলো। স্যার এত রেগে গেলেন যে তাকে মারছেন, আর নরেন্দ্রনাথকে বলছেন, মারতে মারতে বলছে যে বল, আর কখনো আমার দিকে তাকিয়ে হাসবি না। এরকম ভাবে একবারে তাকে দিয়ে বলিয়ে নিতে চাইছে। নরেন রাজি হলেন না। অন্য কেউ হলে তো বলি দিত, না স্যার আর কোনোদিনও হাসবো না। এটাই স্বাভাবিক। মারছে, স্যার মারছেন তো ওই কথাটা বলানোর জন্য, এবং সেটা ভুলও নয় যে মাস্টারমশাইকে রেখে তুমি হাসবে কেন। কিন্তু নরেন্দ্রনাথ বলছেন না, আমি এই কথা বলতে পারবো না। মারও খাচ্ছেন, কিন্তু বলছেন না, এই কথা বলতে পারবো না। এবার স্বাভাবিকভাবেই যেটা হলো, স্যারের রাগ আরো বেড়ে গেল নরেন্দ্রনাথের উপর, যে আমি এত করে বলছি, মারছিও, তা সত্ত্বেও ও বলতে পারছে না আমি যেটা বলছি। কিন্তু শিক্ষক মারতে মারতে শেষে যেটা হলো, রাগ এত বেশি হয়ে গেল যে তিনি কান মুলতে লাগলেন, নরেন্দ্রনাথের কান মুলতে লাগলেন, এবং রাগ বেড়ে গিয়ে তিনি কান ধরে টেনে নরেন্দ্রনাথকে শূন্যে তুললেন। এবার স্বাভাবিকভাবেই যেটা হলো, কানের চামড়া ছিঁড়ে গেল এবং এতে রক্তপাত হতে লাগলো। নরেন্দ্রনাথের প্রতিবাদী সত্তা এখানেই আমরা দেখতে পাবো প্রথম। কিন্তু তাও নরেন্দ্রনাথ ওই কথা একবারের জন্য বলতে রাজি হলেন না যে আমি আর কোনোদিনও আপনাকে দেখে হাসবো না। নরেন্দ্রনাথকে শূন্যে তুলে দিয়ে তার কানের ওই চামড়া ছিঁড়ে দিয়ে রক্তপাত হচ্ছে, কিন্তু তাও তিনি একবারে সত্যে অবিচল। তিনি যেটা বললেন, ওই রক্ত পড়ছে, তখন রেগে গেলেন। রেগে গিয়ে নরেন্দ্রনাথ বলছে, আমার কান মুলবেন না স্যার, আমাকে মারবার আপনি কে, আমার গায়ে হাত দেবেন না। অদ্ভুত স্বাধীন চেতা, অদ্ভুত প্রতিবাদী। আমাকে মারবার আপনি কে, আমার গায়ে হাত দেবেন না। সৌভাগ্যক্রমে সেই দিন বিদ্যাসাগর মশাই স্কুলেতেই ছিলেন, এবং তার নজরে পড়ল যে নরেন্দ্রনাথ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, এবং সঙ্গে সঙ্গে তিনি সমস্ত ঘটনা বিদ্যাসাগর মশাইকে বললেন। বিদ্যাসাগর মশাইয়ের প্রতি ওরও স্বামীজির একটা সাংঘাতিক শ্রদ্ধা এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে। যদিও বিদ্যাসাগর মশাইয়ের জন্য অনেক কষ্ট পরবর্তীকালে, বিদ্যাসাগর মশাই স্বামীজিকে ভুল বুঝেছিলেন, একটু কান পাতলা ছিলেন বলে শোনা যায় ইতিহাসে, এবং সেই কারণেই তিনি জামাইয়ের কথায় তিনি স্বামীজিকে ভুল বোঝেন, সেটা যাই অন্য কথা। কিন্তু নরেন্দ্রনাথকে যে তিনি শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন, সেটার ঘটনা এই ঘটনাটা থেকে বোঝা যায়। বিদ্যাসাগর মশাই এই নরেন্দ্রনাথকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে সব কথা শুনে তাকে কাছে টেনে নিলেন, এবং কাছে টেনে নিয়ে
তিনি এইটা স্কুলে নিয়ম করে দিলেন যে কোনো রকম ভাবেই এই মানে শাস্তি দেওয়া যাবে না, মেরে শাস্তি দেওয়া স্কুলে যাবে না। নরেন্দ্রনাথকে এই মারার জন্যই, প্রহার করার জন্যই তিনি এই নিয়ম স্কুলে জারি করে দিলেন যে কোনোভাবেই আর কাউকে মারা যাবে না। এই সময় তিনি গান মানে রন্ধন বিদ্যা ছোটবেলা থেকেই রাঁধতে খুব ভালোবাসতেন। তার রান্না নিয়ে তো পরবর্তীকালে বিস্তর ঘটনা আছে, বিদেশে সব রান্না করে করে খাওয়াতেন। এবং সেই রান্নার মধ্যে বিশেষত স্বামীজির যেটা ছিল ঝাল, বিদেশিরা ঝাল একটু কম খায়, ওই ঝাল এমন ভাবে তিনি দিতেন যে কিনা ওই বিদেশি স্বামীজির সব ঘনিষ্ঠরা তারা ওই ঝাল খেয়ে তাদের চোখ কান নাক দিয়ে জল বেরোতো, স্বামীজি ওইটাকে দেখে খুব আনন্দ করতেন। এবং স্বামীজি ঝাল খেতে সাংঘাতিক ভালোবাসতেন এবং রন্ধনে এতটাই পারদর্শী ছিলেন, তার রান্না সম্পর্কে অনেক এরম প্রশংসাসূচক বাক্য আমরা বিবেকানন্দ স্মৃতিকথায় পাই। এবং একদিন ওই সাথীদের সঙ্গে তিনি মাঝে মাঝেই খেলার ছলে ওই রান্নার সমস্ত সরঞ্জাম জোগাড় করতেন এবং মাঝে মাঝে ওই পিকনিকের মতন করে রান্না বান্নাও করতেন এবং সবাই মিলে খাওয়া দাওয়া করতেন। এবং যদিও এক্ষেত্রেও অধিকাংশ যে এই ফিস্টের যে অধিকাংশ ব্যয় সেটাও তিনি নিজেই বহন করতেন। এরকম ভাবে প্রথম থেকে ওই যে শিরদার সেই সর্দার, এবং তার কোনো রকম ভাবে একঘেয়েমি ভালো লাগতো না। ওই ব্যাট বল খেলছি মানে প্রতিদিন ব্যাট বলই খেলবো, আবার মানে ওই অন্য কোনো খেলা খেলছি মানে রোজ ওই খেলাই খেলবো, গাছে ঝুলছি মানে রোজ গাছেই ঝুলবো, তা না। এই বিভিন্ন রকমের খেলা তিনি আবিষ্কার করতেন। সেই আবিষ্কার করার গুলো অদ্ভুত অদ্ভুত সব আমরা পরবর্তীকালে দেখবো, অনেক ঘটনা আছে তো। এবং কিন্তু সবকিছুর মধ্যেও যেটা ছিল ছোটবেলা থেকে তার বেচালে কখনো পা পড়তো না। কোনো কিছু যা নিয়ম বহির্ভূত, ব্যাকরণ বহির্ভূত, তার জীবনে এটা ছিল না। তিনি শখের নাটক দল খুলেছিলেন, বাংলার একটা রঙ্গমঞ্চের যে ধারা শখের নাটক দল। কিন্তু এটা মনে রাখতে হবে যে যেই সময় স্বামীজি এই নরেন্দ্রনাথের বড় হওয়া, সেই সময় যখন শখের নাটক দল খুলছেন, এই নাটক জিনিসটাকেই লোকে ভালোভাবে নিত না। নাটক নিয়ে বাংলা সাহিত্যের বিস্তর অধ্যায় আছে, কিন্তু নাটকটাকে তখন ভালোভাবে নিত না। সমাজের যারা মানে মাথা, তারা নাটক দেখতে যেত না। তার কারণ ছিল, কারণ মূলত রঙ্গালয়ের যে নাটক, সেই রঙ্গালয়ের নাটকগুলোতে যেটা হতো, যারা মানে আমাদের সমাজের একটু পিছিয়ে পড়া মহিলা তারা অভিনয় করত, সেই অভিনয় তাদেরকে যাতে প্রেক্ষাগৃহে বসে দেখতে হয়, এইটা তাদের কাছে সাংঘাতিক অপমান ছিল। সব বিস্তর নাম আছে, সব আমরা মহামানব এরকম যাদেরকে ভাবি, তাদের সব নাম আছে। তারা নাটক দেখতে যাননি কোনোদিনও। তাদেরকে সমাজ থেকে, সমাজে যে তাদের স্থান, যে উচ্চতা, সেই উচ্চতা থেকে তারা পড়ে যাবেন এই ভাবনা, এই ভয়ে তারা কিন্তু কোনোদিনও নাটক দেখতে যাননি। সব বিস্তর নাম আছে। নাটককে এই মনুষ্য সমাজের একটা প্রধান যে মানে সংস্কৃতির, বাংলা সংস্কৃতির অঙ্গ করে তোলা, সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণের জন্য। কিন্তু এই ছোটবেলা থেকে আমরা দেখব এই নরেন্দ্রনাথ ওই সময় তার পারিবারিক লোকেরা তো বাড়ি থেকে নিশ্চয়ই বারণ ছিল, কিন্তু বিশ্বনাথ দত্ত নিশ্চয়ই বারণ করেননি বা ভুবনেশ্বরী দেবী বারণ করেননি। তাদের অনুমতি নিয়ে, এটা অবাক লাগে স্বামীজির জীবনে, ওই ছোটবেলায় নাটকের দল খুলে ফেলেছিলেন। নাটকের দল মানে নিশ্চয়ই প্রফেশনাল নয়, কিন্তু তারা ওই নিজেরা ওই ইয়েতে গিয়ে ঠাকুর দালানে নাটক করতেন। এবং নাটকের পর তারপরে আরো অন্যান্য, এবং এই নাটক ঠাকুর দালানে তাদের অভিনীত নাটক মঞ্চস্থও হয়েছিল, এই তথ্যও পাওয়া যায়। এবং তারপর নাটকের মঞ্চ পাল্টে গেল ব্যামে, সে কথা বলবো, সে কথা পরের পাঠেই বলবো। আজকে এই পর্যন্তই।